এই মুহূর্তে। যে ইউটিউবে ঢুকলেই দেখি যে মানে মনোযোগ দিয়ে সংবাদ শোনার মতো অনেক কিছু আছে। আমি এত সংবাদ দেখি না। গত ৩ তারিখ না ৪ তারিখ থেকে এই পর্যন্ত যত বেশি পরিমাণ নিউজ দেখছি, আমি বাংলাদেশের নিউজ দেখতামই না। এখন দেখি যে নিউজ দেখতে দেখতে একটা নেশা হয়ে গেছে, এগুলাই দেখতেছি। মানে পরিবর্তনগুলো হচ্ছে বা এই বিষয়গুলো আমরা তো ছোটবেলা থেকে এইসব কিছু দেখি নাই। আমরা তো শুধুমাত্র শেখ হাসিনার দুঃশাসন দেখছি, তা আমরা তো আর সুশাসন দেখি নাই। এখন সামনে যেহেতু সুশাসন আসবে, তো এই জন্য দেশে প্রচুর, হ্যাঁ, হ্যাঁ, এটাই। মনোযোগ দিয়ে এখন এই যে সবাই মনোযোগ দিয়ে নিউজ দেখতেছে। আমি বাংলাদেশের নিউজ দেখতাম না। শেখ হাসিনার কোনো কথা আমি কখনো শুনি নাই। আমার মনে পড়ে না যে আমি ওবায়দুল কাদের, অমুক সেমুকের কথাবার্তা শুনছি। এগুলো আসলেই নিউজ স্কিপ করে দিয়ে আমি ইউটিউবে ঢুকলে গোপাল ভাত দেখতাম। কার্টুন দেখতাম বসে, বসে। কিন্তু বাংলাদেশের নিউজ দেখতাম না। কারণ আমি জানি যে ওরা কি বলবে। একটা ঘটনা ঘটার পরে ওরা কি বলবে এটা আমি জানতাম। এইজন্য আমি ওদের এগুলো দেখতাম না। তো এখন এই যে আমি চিন্তা করলাম যে এই সাফারটা আমরা সবাই ভুগতেছি। মানে আপনিও ভুগতেছেন, আমিও ভুগতেছি। এখন এটার সমাধান হচ্ছে, আমি আপনাকে বলবো যে আপনারা 'প্রথম আলো' পত্রিকা নেন সবাই বাসায়। 'প্রথম আলো' পত্রিকা নেন। ইউটিউব, ফেসবুক এগুলা সব বাদ দিয়ে দেন। টেলিগ্রামে এরকম কোনো সাপোর্ট গ্রুপ থাকলে আমি এই গ্রুপটাতে, আমি আপনাদের সাথে মিটিংয়ে আসার আগে ওই যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই মেসেজ মানে টেলিগ্রাম গ্রুপটা ছিল, ওখানে প্রচণ্ড মানে আপনার মিনিটে মনে হয় ১০-১২টা টেক্সট হয় সারা বাংলাদেশের ওখানে কি কি ঘটতেছে। দেখলাম যে প্রচুর জনগণ। তো এই যে এখন এখন এত নিউজ তো দেখা পসিবল না, এখানে অনেক মতামত দেয়। এখন আমি দেখলাম যে আমাদের জন্য, তাহলে আমি পত্রিকাটা পড়তে বলি কেন? কারণ এই যে যেই পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তন নিয়ে ভবিষ্যতে প্রশ্ন আসবে। মানে আপনাকে বর্তমানের যেই অবস্থা, এই অবস্থার সাথে আপনি আবার খাপ খাওয়ানো লাগবে। আপনি যদি কোনো কিছু না জানেন আবার সমস্যা। তাহলে এখন জানার জন্য একমাত্র ভালো মাধ্যম হচ্ছে পত্রিকা। এবং পত্রিকা তো আপনার ডিজিটাল মিডিয়া নাই যে আপনি একটার পর একটা নিউজ আসতেই থাকবে। একটা ওখানে নির্দিষ্ট লিমিটেড কিছু বিষয় আছে। এজন্য আমি চিন্তা করলাম যে এই ইউটিউব, ফেসবুক এগুলা আর দেখবো না, এগুলা সব ফালায় রাখবো। পত্রিকায় কি আছে, প্রতিদিনের নিউজগুলো পত্রিকায় আসবে। তো পত্রিকায় পরীক্ষার জন্য যে সকল জিনিসগুলো দরকার ওগুলো আপনি ১-১.৫ ঘন্টায় পড়ে ফেললেন। দেশের নিউজও জানলেন, আর আপনার পরীক্ষাও ভালো হইলো, আর মানে আপনার ইউটিউব, ফেসবুক, এগুলোতে আপনার টাইমও গেল না। এখন আমি কয়দিন ধরে যেহেতু এডিক্টেড হয়ে গেছি, এখান থেকে একটা মানে সলিউশন বার করছি। আর মজার ব্যাপার হচ্ছে, বলছি যে এর ইউটিউবে ঢুকবো না, কিন্তু আপনারা আস্তে আস্তে দেরি হচ্ছে আবার ইউটিউবে ঢুকে গেছি। মানে এটা হচ্ছে মেন্টালি একটা বিষয় যে আমি, মানে আমি জানিও না যে আমি যে ওই যে অনেক আছে না যে মাতাল হয়ে গেলে কি করে মনে থাকে না। তো এখন কথা হচ্ছে এই যে নিউজগুলা এরকম আমাদেরকে মাতাল করে দিচ্ছে। কিন্তু আমরা তো চাকরি করতেছি। তো সো আমাদেরকে তো এগুলা দেখা যাবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনাদের সবার চাইতে আমি বেশি দেখছি। আমি বলতেছি এরই। ঠিক আছে? কারণ আমার তো আর সুযোগ ছিল। টিউশনের পরেই বসেছিলাম। দেখছি অনেক। ঠিক আছে? মানে এত ভয়াবহ নিউজ কখনো দেখি নাই এত বেশি পরিমাণে। আপনারা হয়তোবা ব্যস্ততার জন্য দেখতে পারেন না, সংসারের ব্যস্ততা কিংবা কাজের ব্যস্ততার জন্য। কিন্তু আমি তো বেকার ছিলাম। আমি অনেক বেশি দেখছি। তো এইজন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যারা সামনের প্রস্তুতি নিবেন, সবাই পত্রিকা পড়েন। 'প্রথম আলো' পত্রিকা নেন, আর ইউটিউব, ফেসবুক এগুলা সব বাদ দিয়ে দেন। ঠিক আছে? কারণ এই ইউটিউব, ফেসবুক এগুলা বাদ না দিলে চাকরি হবে না। আর এগুলা বাদ দিলে আপনি নিউজ আওয়াজ শুনবেন না। তো নিউজ নিউজ জানার জন্য আপনি পত্রিকা পড়েন, এনাফ। পত্রিকাতে আউল-কাউল নিউজ দিবে না। সব নিউজগুলো অথেন্টিক। মানে পত্রিকায় একটা জিনিস ছাপার আগে অনেক হয়। ঠিক আছে? আপনি জীবনে দেখবেন না যে পত্রিকায় কোনো কিছু ছাপাইয়া পরে আবার মাপ চাইছে। কিন্তু টিভিতে, স্যাটেলাইট চ্যানেলে এটা হয়। যে উল্টাপাল্টা নিউজ একটা দিয়ে পরে আবার বলে এটা আমরা বলি নাই। ঠিক আছে? পত্রিকা কিন্তু এরকম না। এজন্য আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমরা যারা জব প্রত্যাশী, আমাদের জন্য 'প্রথম আলো' পত্রিকা পড়া বা অন্য কোনো পত্রিকা, 'প্রথম আলো' অবশ্যই রাখবেন। সাথে নয় দিগন্ত বা অন্য কোনো কিছু রাখলে রাখেন, সমস্যা নেই। ঠিক আছে? তো এইজন্য অথবা 'প্রথম আলো' রাখেন আর বাকিগুলো ওয়েবসাইটে যেয়ে পড়েন। একটা কাগজে রাখেন, আরেকটা ডাইরেক্ট গুগলে যাবেন। ফেসবুকে না। গুগলে যেয়ে সার্চ করে ওখানকার নিউজগুলা দেখে ফেলেন। গুগলেতে এরকম পাওয়া যায় মেবি। তো এখানে এইভাবে মনে হয় যে এই প্যাটার্নটা আনা ছাড়া আর কোনো উপায় নেই। তো এইজন্য এইভাবে একটা পরিকল্পনা করে আমরা আগাইতে পারি। কারণ এটা একটা অ্যালার্মিং বিষয় যে বাংলাদেশে এত পরিমাণ নিউজ হচ্ছে, সবগুলা নিউজই মজাদার। কিন্তু বেশি মিষ্টি তো খাইলে আবার ডায়াবেটিস হবে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ায় চলে যাই। আমি এটা ফেস করতেছি, বুঝছেন? আমি এটা ফেস করতেছি, এইজন্য আপনাদেরকে বললাম।
আচ্ছা, এখন আমরা গতকাল বৈষ্ণব সাহিত্য নিয়ে বলছিলাম, বৈষ্ণব পদাবলী নিয়ে বলছিলাম। তো এখন দেখেন যে বৈষ্ণব যেই সাহিত্য, এই সাহিত্য বৈষ্ণব সাহিত্যের যে তিনটা ধারা, এর মধ্যে একটা ছিল বৈষ্ণব ধর্মগ্রন্থের যে সকল বিষয়গুলো, আরেকটা ছিল আপনার জীবনী গ্রন্থ, জীবনী সাহিত্য, আর একটা ছিল বৈষ্ণব পদাবলী। তা আমরা জানি যে জীবনী সাহিত্য যেটা, এই জীবনী সাহিত্যটা মধ্যযুগে সর্বপ্রথম জীবনী সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, জীবনী নিয়ে জীবনী লেখা হয় শ্রী চৈতন্য দেবের। এই শ্রী চৈতন্য দেবকে, যিনি বৈষ্ণব ধর্ম প্রচার করছে, বৈষ্ণব ধর্ম হচ্ছে একটা মানব প্রেম ধর্ম। তাহলে এই এই যে যে শ্রী চৈতন্য দেব, এই চৈতন্য দেবের জীবনী নিয়ে সর্বপ্রথম বা জীবনী সাহিত্যের আদিকবি কাকে বলা হয়, বা আপনারা যদি প্রশ্ন করে যে শ্রী চৈতন্য দেবকে নিয়ে সর্বপ্রথম কে জীবনী গ্রন্থ লেখে, তাহলে সেটার নাম হচ্ছে মুরারি গুপ্ত। তার মানে মুরারি গুপ্ত হচ্ছে জীবনী সাহিত্যের আদি কবি, এবং উনি সংস্কৃত ভাষায় লিখছে এটা, এই জীবনী সাহিত্যটা, মানে যেটা আপনার চৈতন্যদেবকে নিয়ে। এবং চৈতন্যদেবের জীবনী সাহিত্যগুলোকে বলা হয় যে করচা, চৈতন্যদেবের করচা বলে এটা। মানে করচা মানে হচ্ছে জীবনী সাহিত্য, করচা, করচা মানে হচ্ছে আপনার ডায়েরি বা দিনলিপি, এটাকে চৈতন্যদেবের করচাও বলা হয়। এখন উনি বাংলা সাহিত্যে একটা লাইনও লেখে নাই, না লিখে উনি খুব বেশি জনপ্রিয়, কারণ ওনাকে নিয়েই যুগ বিভাগগুলো হয়েছে, ওনাকে নিয়ে মধ্যযুগে অনেক বেশি পরিমাণে সাহিত্য রচনা হয়েছে। এখন তিনি, শ্রী চৈতন্যদেবের সহপাঠী ছিল কে? মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত ছিল শ্রী চৈতন্যদেবের সহপাঠী। আর চৈতন্যদেবের নাম, তার নাম দেন চৈতন্যদেব, তার নাম দেন, মানে তার যে মুরারি গুপ্তকে তিনি বলছিলেন যে কবি কর্ণপুর, খুব ইম্পর্টেন্ট এটা, যে কবি কর্ণপুর কাকে বলা হয়? মুরারি গুপ্তকে। এটা কে দিছে? শ্রী চৈতন্যদেব। কেন দিল? কারণ হচ্ছে তার জীবনী গ্রন্থটাকে খুব সুন্দর করে লিখে দিছে মুরারি গুপ্ত। তাহলে মুরারি গুপ্ত ছিল শ্রী চৈতন্যদেবের সহপাঠী, এবং শ্রী চৈতন্যদেব খুশি হয়ে তাকে কবি কর্ণপুর নাম দিছে। এবং শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরণামৃত, এটা হচ্ছে মুরারি গুপ্তের কাব্যের নাম, মানে জীবনী গ্রন্থের নাম, যেটা চৈতন্যদেবকে নিয়ে লিখিত। তাহলে এখানে আমরা কয়টা ইনফরমেশন পাচ্ছি? আমরা জানি যে জীবনী সাহিত্যের সর্বপ্রথম জীবনী সাহিত্য লেখা হয়, জীবনী লেখা হয় শ্রী চৈতন্য দেবের। কোন ভাষায় লেখে? সংস্কৃত ভাষায় লেখে। কে লেখে? মুরারি গুপ্ত। তাহলে মুরারি গুপ্ত কে? সে হচ্ছে শ্রী চৈতন্য দেবের সহপাঠী। আচ্ছা, এবার তাহলে তার কাব্যগ্রন্থের নাম ছিল কি? শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে জীবনী গ্রন্থটা লিখছে, সেটা ছিল, জীবনী গ্রন্থের নাম ছিল শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতন্য চরণামৃত, চরিতামৃত, সরি, যে চরিতামৃত, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। এটা একটু ভালো করে দেখিয়েন যে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, এরকম আরো অনেকগুলো আছে। তো তো শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত হচ্ছে আপনার এই মানে একটা একটা জীবনী গ্রন্থ, যেটা সংস্কৃত ভাষায় রচিত, লেখছে মুরারি গুপ্ত। আর এটা হচ্ছে এটা হচ্ছে এই জীবনী সাহিত্যের আদি কবি। মুরারি গুপ্ত হচ্ছে জীবনী সাহিত্যের আদি কবি, তার আগে কেউ এই জীবনী, কারো জীবনী নিয়ে কোনো সাহিত্য রচনা করে নাই। আর এটা ছিল সংস্কৃত ভাষায়। এরপর চৈতন্য দেব তার এই আহ, মানে তার এই জীবনীটা পড়ে, এই লেখাটা পড়ে, তিনি মুরারি গুপ্তের নাম দেন কবি কর্ণপুর। তো আশা করি এখান থেকে আপনাদের আসবে। এবং যদি আপনাকে বলে যে জীবনী সাহিত্যের আদি কবি কে, তখন মুরারি গুপ্ত বলবেন। এবার আমরা আরেকজন জীবনী সাহিত্যের আরেকজন লোকের নাম পড়বো, ওনার নাম হচ্ছে বৃন্দাবন দাস। এই যে বৃন্দাবন দাস, উনি হচ্ছে বাংলা ভাষায় সর্বপ্রথম চৈতন্য দেবকে নিয়ে জীবনী গ্রন্থ লিখছে। তাহলে যদি বলে যে যদি বলে যে বাংলা ভাষায় জীবনী গ্রন্থের আদি কবি কে, তখন হবে বৃন্দাবন দাস। বাংলা ভাষায়, ভালো করে বুঝেন, বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদি কবি কে? বৃন্দাবন দাস। কিন্তু যদি বাংলা কথাটা উল্লেখ না দিয়ে যদি বলে যে জীবনী সাহিত্যের আদি কবি কে, তখন বলা হয় মুরারি গুপ্ত। এটা উনি হচ্ছে জীবনী সাহিত্যের আদি কবি, সংস্কৃত ভাষায় লিখছে, কিন্তু বাংলা ভাষায় সর্বপ্রথম লিখছে বৃন্দাবন দাস। তো এই যে দেখেন যে মাঝে মাঝে দেখবেন যে অনেকে টেলিগ্রাম গ্রুপ বা বিভিন্ন জায়গায় কনফিউশনের মধ্যে পড়ে যায়
মানে খুব ঝামেলা হয়ে যায়। তো এটা হচ্ছে ডিটেলস না পড়লে এমন হয় আর কি, যে কেউ বলবে মুরারি গুপ্ত, কেউ বলবে বৃন্দাবন দাস, প্যাচ লেগে যাবে। দুইজনই আদিকবি, ঠিক আছে। যদি আপনাকে নাম মেনশন না করে দেয় তখন মুরারি গুপ্ত, অপশনে যদি দেখেন যে, এবং পুরো মানে অপশনটা ঘুরাবে এইভাবে, বলবে যে বাংলা সাহিত্যের বাংলা ভাষায় জীবনী জীবনী সাহিত্যের আদিকবি কে, এটা বলছে। এখন ওখানে ওই যে জীবনী সাহিত্যের আদিকবি দেখা মাত্রই পোলাপানে যদি মুরারি গুপ্ত আর বৃন্দাবন দাস থাকে, দুম করে মুরারি গুপ্ত দাগিয়ে দিবে। মানে উত্তেজিত জনতা যারা আপনার না বুঝা লাফালাফি করে, ওরা মুরারি গুপ্ত ঠিকই দাগিয়ে দিবে। কিন্তু যখন ওই যে বাংলা ভাষাটা জিনিসটা ফোকাস করতে হবে, যে বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদিকবিকে, তখন এখানে বৃন্দাবন দাস দেখাইতে হবে, কারণ সর্বপ্রথম বৃন্দাবন দাসই এটা লিখছে। তো বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদিকবি এবং বৃন্দাবন দাস, তার কাব্যের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। ভাগবত হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত হচ্ছে বৃন্দাবন দাস রচিত। তাহলে বৃন্দাবন দাস রচিত বাংলা বাংলা ভাষায় চৈতন্যদেবের জীবনী গ্রন্থের সর্বপ্রথম নাম যেটা, মানে জীবনী গ্রন্থ নিয়ে সর্বপ্রথম রচিত বইয়ের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। আর শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, এটা হলো সংস্কৃত ভাষায় যেটা মুরারি গুপ্ত লেখছে, উনিও আদিকবি। আর বাংলা ভাষায় আদিকবি বললে বৃন্দাবন দাস। এবার হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, উনি হচ্ছে বাংলা ভাষায়, ভালো করে বুঝেন, উনি কিন্তু বাংলা ভাষায়, এখানে একমাত্র সংস্কৃত ভাষায় লেখছে মুরারি গুপ্ত, আর সবাই বাংলা ভাষায় লেখছে। তাহলে কৃষ্ণদাস কবিরাজ উনি হচ্ছে শ্রেষ্ঠ কবি, জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ। এখন তার কাব্যের নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। চরিতামৃত মানে এখানে দেখেন, শ্রী চৈতন্য চরিতামৃত এইটার সাথে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত এইটার সাথে মিল আছে, শুধুমাত্র এখানে হচ্ছে কৃষ্ণটা নাই, ওখানে কৃষ্ণ আছে। ওখানে শ্রী শ্রী দুইবার, আর ওখানে হচ্ছে শ্রী শ্রী দুইবার আর এখানে হচ্ছে একবার। তাহলে আমরা যদি এটাকে একটু ইয়ে করি, যে বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদিকবি হচ্ছে বৃন্দাবন দাস, বাংলা ভাষায় জীবনী সাহিত্যের আদিকবি, তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভগবত। বাংলা ভাষায় জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, যার কাব্যগ্রন্থের নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। আর সবচেয়ে জীবনী সাহিত্যের আদিকবিকে মুরারি গুপ্ত, যিনি সংস্কৃত ভাষায় লিখছে, তার কাব্যের নাম হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। এটা হলো শ্রী শ্রী দুইবার আর কৃষ্ণ সাথে আছে, আর এখানে হচ্ছে কৃষ্ণ নাই, কৃত্যবাস কবিরাজের, সরি, এটা হলো কৃষ্ণদাস কবিরাজ। এবার লোচন দাস, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে একটু মনে রাখতে পারেন লোচন দাসেরটা, যে চৈতন্য মঙ্গল, ঠিক আছে, ওই যে মঙ্গল কাব্য আছে, তো এই জন্য কনফিউজ করার জন্য এটা দিয়ে দেয়। তাহলে চৈতন্য মঙ্গল লেখছে কে? লোচন দাস। এইটা চৈতন্য মঙ্গল আবার ওই যে মঙ্গল কাব্য ধারা না, মঙ্গল সাহিত্যের সেই মঙ্গল কাব্য ধারা না, এটা হচ্ছে চৈতন্যকে দিয়ে লেখছে চৈতন্য মঙ্গল, এটা একটু কনফিউজড, এই জন্য এটা দিয়ে দেয়। আর এই যে বললাম যে করচা, করচা মানে হচ্ছে দিনলিপি বা ডায়েরি। তো চৈতন্য মানে জীবনী সাহিত্য নিয়ে চৈতন্যকে নিয়ে লেখছে গোবিন্দ দাস, তিনি ওই চৈতন্যের নাম দেয় না, তিনি বলছে গোবিন্দ দাসের করচা। তাহলে গোবিন্দ দাস লেখছে গোবিন্দ দাসের করচা। আর এই লোচন দাস সে আবার মঙ্গল কাব্যর মতো ভূতে একটা ওখানে মারছে, এই জন্য তার কাব্যের নাম হচ্ছে চৈতন্য মঙ্গল। আর কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি, তার কাব্যের নাম কি বলেন তো? শ্রী চৈতন্য চরিতামৃত। আর বৃন্দাবন দাস এর কাব্য নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত, যিনি বাংলা ভাষায় সর্বপ্রথম জীবনী সাহিত্য লিখে চৈতন্যদেবকে নিয়ে। এখানে এতটুকু ক্লিয়ার হয়েছে, এই জায়গায় আর প্রশ্ন আছে কিনা বলেন? আশা করি এখান থেকে প্রশ্ন যেভাবেই আসুক আমরা এখানে যারা আছি উত্তর করতে পারবো। এবার দেখেন পদাবলী বা বৈষ্ণব পদাবলী, এখানে মানে ভালো হইতো কি জানেন, এই যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে এখানে বসে এই যে একসাথে পড়তেছি, এটা এটা যদি 5 ঘন্টা পড়তে পারতাম খুব ভালো হইতো। কারণ হচ্ছে যে একা একা পড়লে যে কত শয়তান ধরে, একবার ওই যে একবার পত্রিকা একবার কিছুক্ষণ মনের মধ্যে চাই যে একটু দেখি ইউটিউবে, দেখি কি চলতেছে, কোন মানে ধরেন যে নিউজ গুলা শুধু কেবল দেখতে মন চায় এখন। আবার
আপনার ফেসবুকে কে কি বললো। এই ফেসবুক ইউটিউবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ফেসবুক আপনার চাকরি পাওয়ার জন্য আপনি দেখেন যে অনেকে বলে যে পড়ার টাইম পায় না, এটা আসলে ভুয়া কথা, বুঝছেন? আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করেন দেখবেন আপনার প্রচুর টাইম আছে। এখন আপনি বাসার কাজ, আমি ধরেন টিউশন করি, আপনি বলতে পারেন যে আপনি বাসায় কাজ করেন, তা আমরা কি বসে থাকি নাকি? আমরাও তো টিউশন করি। তা আমরা টিউশন করলে আমার মিনিমাম মিনিমাম প্রতিদিন তো মিনিমাম ৩-৪ ঘন্টা চলে যায় যদি বের হই। ঠিক আছে? তাই তা আপনি বাসায় কি সারাদিন, হ্যাঁ আপনি গৃহস্থলীর কাজ করেন, আপনাকে মনে করলাম যে আপনি ধরেন ৭-৮ ঘন্টাই যায়, বাকি টাইম তো ফ্রি আছে। এখন আসল সমস্যা হচ্ছে কি জানেন, যে আপনি আমাকে এখানে জবাবদিহি করা লাগবে না। আপনি নিজে চোখ বন্ধ করে হিসাব করেন যে গত ৩ দিনে আপনার মোবাইলে কত ঘন্টা গেছে। ওগুলা যদি মোবাইলে না দিয়ে পড়তেন চাকরি পেয়ে যাবেন, শেষ কথা। ঠিক আছে? এইটা নিয়ে আর কোনো যুক্তি দেখানোর কিছু নাই যে আমার টাইম নাই, এটা হলো ভুয়া কথা। আপনি আসলে কথা হচ্ছে যে সব কিছু, আপনি আপনার বাসার কাজ করবেন, সবাই সবার কাজ করে, অনেকে অফিস করে না, অফিস করে জব পায় না। ঠিক আছে? তো আপনি আপনার মতো করে ব্যস্ত, আমিও আমার মতো করে, যারা আমরা চাকরি করি না আমরা টিউশন নিয়ে ব্যস্ত, আরেকজন ঠিকই পার্ট টাইম জব নিয়ে ব্যস্ত, আর আপনি একটা মহিলা মানুষ, আপনার বিয়ে হয়ে গেছে জন্য আপনি বা সংসারে কাজ করতেছেন জন্য আপনার এটা একটা জব, আপনি এটা জব করতেছেন, এবং সেই জবটা একটা নির্দিষ্ট লিমিটেড আছে, এটা আপনার নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? কিন্তু আপনি অফিসের জব নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন? যারা পার্ট টাইম জব করে এভাবে প্রিপারেশন নাই। ঠিক আছে? আপনি তো আপনার বাসার কাজ ম্যানেজ করতে পারবেন। হয়তোবা একসাথে বেশি রান্না করে ফ্রিজে রেখে দিলেন, পরে গরম করলেন। ঠিক আছে? আর একটু রান্না বান্না বান্না কম করবেন। বাচ্চাদেরকে কম বলবেন যে সমস্যা নাই, আরো বড় হও, বড় হইলে খাওয়াবো ভালো করে। আর ভাইয়াদেরকে একটু কম টম খাওয়াবেন, নিজে পড়াশোনা করেন। তখন দেখবেন যে একসময় ইনকামও করবেন বেশি, এরপরে বাস রান্না বান্না ওইটা সেটা করে খাওয়াবেন, সমস্যা কি? আর মেয়েদের জন্য এটা তো ভালো, বিবাহিত মেয়েরা তো বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন আপনারা। আপনি যদি একটা চাকরি করেন, আপনার ছেলের মেয়ের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, অনেক ভালো থাকবে তারা। ঠিক আছে? এজন্য, এবং আপনি দাম পাবেন ভবিষ্যতে আপনার, এবং একদম মানে আপনার লাইফটা যতটুকু না সুন্দর হবে, এর চাইতে বেশি সুন্দর হবে আপনার বাচ্চাটা। তো এই জন্য আমি মেয়েদেরকে চাকরির ব্যাপারে সচেতন করি, কারণ একটা শিক্ষিত মা, আমি মনে করি যে এখন যারা অনার্স করে এরা শিক্ষিত না। আপনি যখন অনার্স করার পরে কিছু না কিছু করবেন, আর আপনি দেখবেন যে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাবে, অনেক মহিলারা আগের মতো, মহিলারা ঘরে বাইরে সব জায়গায় জব করবে, পুরুষরা আমি মনে করি বাসার কাজ করা উচিত, ভাইয়াদেরকে বলবেন। ঠিক আছে? বাসার কাজ অবশ্যই করা উচিত, আইসা একদম ল্যাটকে শুয়ে থাকলে হবে নাকি? ঠিক আছে? যখন দুইজন চাকরি করলে অবশ্যই দুজনেই বাসার কাজগুলো গুছিয়ে নিয়ে করা উচিত। যাই হোক, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আমরা এটা নিয়ে আলোচনা না করি। আমি অনেক ডিপলি দেখলাম। যুক্তরাষ্ট্র সিআইএ মডেল দেখলাম। এবং আন্তর্জাতিক বিষয়গুলি যখন হবে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন আসতেছে। তখন আমি আবার ইউটিউবে যে অনেকগুলো চ্যানেল আছে ওখান থেকে আপডেট নিউজ জানি আপনাদের সাথে শেয়ার করবো, এবং এটা নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে আমরা একটা সেশন নেব। মানে একটা বলতে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলো যখন হবে তখন ইনশাল্লাহ দেখবেন এগুলো নিয়ে আমরা অনেক ডিটেলস কথা বলবো। কেন আপনাদের মেয়েদের এখন চাকরি চিন্তা করা উচিত, এটা আপনাদেরকে ইয়ে করবে, এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টর অনেক উন্নত হবে সামনের দিকে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই জন্য এই ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তন আসতেছে। এই জন্য আমি মনে করি যে আপনি শুধু বাসায় নিজেকে আটকে রাখবেন না, বাসায় আটকে না রাখা আপনারা কর্মস্থল, এটা সরকারি হোক বেসরকারি হোক যেরকমই হোক, ঠিক আছে, একটা জবে আপনি যাতে জবটা করতে পারেন, আপনার পরিচয় যাতে শুধুমাত্র গৃহিণী এই জিনিসটা যাতে না থাকে। ঠিক আছে? আপনাকে আপডেট চিন্তা করতে হবে, এখন একবিংশ শতাব্দীতে আপনাকে চিন্তা উন্নত করতে হবে, যেখানে বাংলাদেশ এখন পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশে বিশাল বড় পরিবর্তনের হাওয়া লাগছে। ঠিক আছে? এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে এই পরিবর্তনটা হবে। তো এই জন্য আমাদের দেশের অর্ধেকের মানুষ, 17 কোটির মধ্যে প্রায় 8-9 কোটির মতো হইলো মহিলা। ঠিক আছে? এখন এই বিশাল জনগোষ্ঠী যদি আপনারা বাসায় বসে থাকেন তাহলে দেশ উন্নত হবে না। এই জন্য দেশের উন্নতির জন্য, আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য, সবকিছুর জন্য আপনারা কি করবেন, টাইম ম্যানেজ করবেন, অজুহাত দেখাবেন না। তখন দেখবেন যে ঠিকই ভালো কিছু কিছু করতে পারবেন। দেখেন, তো এবার দেখেন, তো এইটা শুধু এইটাই মাথায় রাখবেন যে আপনি ভালো কিছু করলে সবচাইতে বেশি ভালো থাকবে আপনার বাচ্চা। আপনার থেকে আপনার থেকে ওর লাইফটা বেশি সিকিউরিটি হবে। ও খুব সুন্দরভাবে জীবন চালনা করতে পারবে। ঠিক আছে? এবং সে ভালো ভালো স্বপ্ন দেখতে পারবে। ঠিক আছে? আর না হলে দেখবেন যে একটা পর্যায়ে থেমে যাবে ঠিকই। একটা পর্যায়ে আপনাকে দোষারোপ করবে যে আমার মা অনার্স করে কি করলো। ঠিক আছে? এগুলো বলবে আগামী পৃথিবীর ফলাফল, আগামী ভবিষ্যতের ফলাফল যারা আছে এরা বড় হইলেই বলবে। আপনি আজকে তারিখ সহকারে লিখে রাখেন যে আপনাকে এই কথাটা শুনতে হবে। দেখেন, যে পদাবলী বা বৈষ্ণব পদাবলী,
লক্ষণ সেনের যে সভাকবি, আমরা গতকালই বলছিলাম যে পদাবলী এই কথাটার সর্বপ্রথম উৎপত্তিটা কোথায়। তো লক্ষণ সেনের যে সহকবি ছিল তার নাম ছিল জয়দেব। এই জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম একটা কাব্য লেখছে। যেই গীত গোবিন্দম কাব্যটা রাধা কৃষ্ণের প্রণয় নিয়ে, ওখান থেকে আবার আপনার শ্রীকৃষ্ণ কীর্তন এটার প্রভাব ছিল, বৈষ্ণব পদাবলিতে এটার প্রভাব ছিল। তো ওই যে যেই লক্ষণ সেনের যে সভাকবি, দুইজন সভাকবি ছিল, একজন ছিল হলায়ত মিশ্র, যিনি আবার ওই যে আপনার শেখ সুবোধয় লেখছে, যখন মুসলমানরা বিজয় বেশে আসে তখন সে তাদের কাছে সমর্থন করছে তাদেরকে। আর এই জয়দেব কিন্তু পালাইয়া গেছে, সংস্কৃত ভাষার কবি ছিল জয়দেব, তিনি গীত গোবিন্দম লেখছে। এই গীত গোবিন্দম কাব্যে সর্বপ্রথম এই পদাবলী কথাটার উৎপত্তি পাওয়া গেছে, এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো কথা বলবো। পদাবলী শব্দটি ব্যবহার করা হয়েছে। এই পদ বলতে আগে দুইটি ছত্রের গান বা গানের দুইটি ছত্র বোঝানো হতো। তাহলে তাহলে পদ বা পদাবলী বলতে দুইটা ছত্রের গান, মানে দুইটা দুইটা শব্দ, দুইটা লাইন দিয়ে একটা গান বা দুই ছত্রের কবিতাকে বোঝানো হইতো, এটা হলো পদাবলী। আর এই পদাবলীর উৎপত্তি হচ্ছে, সর্বপ্রথম পদাবলীটা আমরা যেখানে পাই সেটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম থেকে। পরবর্তী সময়ে পদ বা পদাবলী বলতে বৈষ্ণব কবিতাকে বোঝানো হয়। তার মানে পরবর্তী সময় যখন বৈষ্ণব কবিরা যখন পদ রচনা করা শুরু করলো, এখন আমরা পদাবলী বলতে শুধুমাত্র বৈষ্ণব কবিতাগুলাকে বুঝাই। বৌদ্ধ বৌদ্ধ বা বৈষ্ণব ধর্মের রূঢ় তথ্য বিষয়ক সৃষ্টিপদ বা পদাবলীর বৈষ্ণব পদাবলী। এখানে মানে বৌদ্ধ বা বৈষ্ণব ধর্মের মধ্যে যে সকল বিষয়গুলো আছে ওগুলাকে নিয়ে রচিত, যেমন রাধাকৃষ্ণকে নিয়ে ওখানে লেখা হইলো। আচ্ছা, এবার এই পদাবলীর প্রধান অবলম্বন হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা। তাহলে যদি বলে যে পদাবলী বা বৈষ্ণব পদাবলীর যেই বিষয়টা, যে বৈষ্ণব পদাবলীর যেই অবলম্বনটা, প্রধান বিষয়টা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলয়। বৈষ্ণবরা ভগবান ও ভক্তের সম্পর্ককে একটা স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে কৃষ্ণকে পরমাত্মা, তাহলে ভগবান এবং মানে সৃষ্টির, মানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা কি রকম হবে এটা বোঝানোর জন্য তারা রাধাকৃষ্ণের প্রেম লীলা, যে একটা মানব একটা প্রেম থাকবে স্রষ্টা সৃষ্টির মধ্যে, সেই বিষয়টাকে এখানে তুলে আনা হয়েছে। এখানে কৃষ্ণকে বলা হয় পরমাত্মা, আর রাধাকে বলা হয় জীবাত্মা সৃষ্টি করে মনে হয়। এবং তাদের বৈচিত্র্যময় যে প্রেম লীলার মধ্যেই ধর্মীয় তাৎপর্যটা উপলব্ধি করছে, মানে তাদের যে বৈচিত্র্যময় প্রেম লীলা, এই প্রেমের মধ্যে, তাদের প্রেমের মধ্যে ধর্মকে নিয়ে আসছে, ধর্মকে উপলব্ধি করছে। আমি গতকাল বলছিলাম, হৃদয় ভাই মনে ছিলেন না, যে বৈষ্ণব পদাবলীকে আর হলো শ্রীকৃষ্ণ কীর্তন, এই দুইটার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনে যদিও কৃষ্ণকে পরমাত্মা আর রাধাকে জীবাত্মা বলা হয়, কিন্তু আসলে সেখানে পরমাত্মা আর জীবাত্মার সেই সম্পর্কটা ওখানে উঠে দাঁড়ায় নাই, ওখানে একটা মানব প্রেম। ঠিক আছে, আমাদের সমাজে বা আমাদের যে মানুষরা, ঠিক আছে, আমরা মানুষরা যে জাগা নাকা প্রেম করি, ওই প্রেম এগুলাই ওখানে উঠছে। এখানে মানে কৃষ্ণের মধ্যে আমরা একটা সাধারণ পুরুষের, সাধারণ একটা যুবকের যে ধরনের অ্যাটিটিউড থাকে, যে বিষয়টা থাকে, সেটাই আমরা দেখতেছি। আবার এখানে রাধার মধ্যে যে সাধারণ যে নারীদের মধ্যে যেটা থাকে, প্রথমে পটে না, ঠিক আছে, এরপরে পরে একদম পুরোপুরি পটে যায়, ঠিক আছে, এই যে যে বিষয়টা, ঠিক আছে, এখানে পুরোপুরি আমি একটু মজা করে বলতেছি যে এই বিষয়টা পুরোপুরি দেখা গেছে। এই যে এই দুইটার মধ্যে তো আসলে জীবাত্মার পরমাত্মার সম্পর্কটা ওইভাবে ফুটে ওঠে না। এই জন্য বলছে যে শ্রীকৃষ্ণ কীর্তন আসলে, যে ওখানে একটা কি বলা যায়, ওখানে ওখানে এটাকে কৃষ্ণকে আপনি পরমাত্মা আর রাধাকে আপনি জীবাত্মা বলতে পারবেন না। এটা মানুষের যেই কামনা বাসনা, যে মানুষের যে অবস্থান, এই অবস্থান থেকে এটা উপরে উঠতে পারে নাই। কিন্তু বৈষ্ণব পদাবলিতে এই বিষয়গুলো আপনি দেখবেন না। বৈষ্ণব পদাবলিতে এখানে যে ঠিকই এখানে কৃষ্ণটাকে পরমাত্মা আর রাধাকে জীবাত্মা হিসেবে তুলে ধরা হয়েছে। এখানে ওই বরুচণ্ডী দাসের মতো বিভিন্ন অশ্লীল কথাবার্তা এখানে কিন্তু বলা হয় নাই। এখানে এখানে বিষয়টা আমি গতকাল একটা উদাহরণ দিয়ে বুঝলাম, আমাদের বাংলা ম্যাম যেমন করে বুঝাইলো, যে উনি বলল যে উনি নাকি এক সময় খুব মানে একটা সময় খুব বেশি পরিমাণে আপসেট ছিল, এবং উনি ওনার যে ওই আরফিন ভাইকে নিয়ে অনেক কিছু আছে যেগুলো বলবো না, আমি পুরোপুরি জানিও না। উনি এখন জব করে না, উনি 36তম বিসিএস ক্যাডার, কিন্তু এখন উনি দুবাইতে উদ্যোক্তা, ওনাকে নিয়ে কি জন্য ঝামেলা হয়েছিল। যাই হোক, যে উনি এখন জব থেকে রিজাইন দিয়ে চলে গেছে, যদিও বিসিএস ক্যাডার। তো এখন এটা নিয়ে হয়তো ওনাদের আরো কিছু আছে, কিন্তু আমি পুরোপুরি জানি না বিষয়গুলো। তো
তো ওইটাই হইতে পারে যে ওনার ওনার ওয়াইফ বাংলা ম্যাম কিন্তু ওই আরবিন ভাইয়ের ওয়াইফ, আপনারা যারা ফিটু সম্বন্ধে জানেন, ঠিক আছে? ওই বাংলা ম্যাম যিনি আছে উনি হচ্ছে আরবিন ভাইয়ের ওয়াইফ। হৃদয় ভাই জানতেন নাকি এটা? হৃদয় ভাই? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জানতেন এটা? ভাই আমি মোটামুটি ভাই হালকা পাতলা একটু শুনতে পাইতেছি। তো ভাই আমি যে বাসায় যাচ্ছি, ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি, তার ওইভাবে কি যতটুকু ক্লাস করতে পারি একটু ও চেষ্টা আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা, ও আপনি আপনি কি তাহলে বাসে আছেন? ভাই হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, যে ও তো আপনার অপারেশন হলো তো, তার জন্য আর কি মানে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি শোনেন। ভাই সাকসেস আর কি। চলন্ত অবস্থায় সমস্যা নেই, এরকম হলে তো ভালোই, এরকম হলে তো আপনার বাস জার্নি খুব মজা হবে। তো ঠিক আছে, আপনি তাহলে বাস জার্নি করেন, একসাথে ক্লাসও করেন, একসাথে আমাদের সাথে যুক্ত হন, এটা খুব ভালো। তো এখানে আচ্ছা, তো উনি বললো যে বৈষ্ণব পদাবলীর যে বিষয়টা বুঝাইলে এইভাবে যে ওনার লাইফে একটু প্রবলেম ছিল। তো উনি এবার ফজরের সময় ওই যে কালকে মনে বলছিলাম যে কান্নাকাটি করতেছে, মানে আল্লাহর কাছে বলতেছে এই যে একটা, এই যে এবং আল্লাহ তুমি আমাকে এই সমস্যাটা সমাধান করে দাও। এই যে স্রষ্টার সাথে সৃষ্টির যেই আকুতিটা, এবং পরে আবার ওনার এই সমস্যাটার সমাধান হয়েছে, পরে উনি আবার শুকরিয়ার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে ধন্যবাদ দিছে। তো এই যে বিষয়টা, যে আপনার স্রষ্টার সাথে সৃষ্টির যে মিল বন্ধন, ঠিক আছে, এই যে যে আধ্যাত্মিক যে বিষয়টা, এইটা আপনার বৈষ্ণব পদাবলিতে হালকা পাতলা খুঁজে পাই, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়টা এরকম না। এগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আপনি রিটেনে যখন গ্রন্থ সমালোচনা করবেন, তখন এটা যদি আসে, তখন আপনি যদি এটাকে এইভাবে না বলতে পারেন, তাহলে আর মার্কস দিবে না, মনে করবে যে আপনি আসলে মুখস্থ পাবলিক, এমনি মুখস্থ করে পরীক্ষা দেন। এখন তো এইটাই বলা হচ্ছে যে বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণকে পরমাত্মা আর রাধাকে জীবাত্মা দিয়ে দুইজনকে, দুজনের মধ্যে যেই প্রেম লীলার মাধ্যমেই ধর্মীয় তাৎপর্যটা উপলব্ধি করানো হয়েছে। এবার আমরা বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু পড়ব। তো তার আগে আপনারা কি স্লাইড কি এতক্ষণ দেখছিলেন? জি ভাই দেখছি। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আমরা আবার আমি আমি মনে আমরা স্লাইডটা চেঞ্জ করব, তো এই জন্য এটা ইয়েতে নিয়ে আসছি। হ্যাঁ, তো এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, একটু অপেক্ষা করেন। আচ্ছা, তো এরপরে দেখেন যে পদাবলীর বিষয়বস্তু, যে পদাবলীর বিষয়টা কি নিয়ে। তো এখানে বলা হচ্ছে রাধা ও কৃষ্ণের প্রেম লীলাই হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু। এরপর হচ্ছে বৈষ্ণব সাধকদের ভাষায় রাধা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা পরমাত্মা, এগুলো সবাই বললাম। এই জীবাত্মার সাথে পরমাত্মার বা স্রষ্টা এবং সৃষ্টির যে বিরহ মিলনের যে রূপক উপস্থিতি বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু, যে বিরহ এবং এই যে স্রষ্টা এবং সৃষ্টির সাথে যে সম্পর্কের টান পূরণ, কিন্তু এটা তো হয় না। আমরা মুসলিমরা জানি যে আল্লাহ তাআলা আহ, শেষ শেষ রাতে আকাশের দিকে আয়সা বলে যে তোমরা কে আছো যে এত গুনাহ করছো, যে আমরা আমরা নিজেরাও যারা আমরা বেশি গুনাহ করে ফেলি, একটা সময় আমরা নিজেরা বলি যে আসলে আমাদের পক্ষে যে মানে মনে করি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, কিন্তু আসলে আল্লাহ এর চাইতে পাপীদেরকে ক্ষমা করে দেয়। মানে এমন হয় যে ধরেন যে আমাদের কৃতকর্মগুলো যদি আমাদের সামনে দিয়ে দিয়ে দেওয়া হয়, যে এখন যদি বলে যে তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট, তখন তো ওই জাহান্নামের দিকে দৌড় মারা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। মানে এইটা শোনার পর আমরা ওই নিজের থেকে আমরা রিকোয়েস্ট মনে করতে পারবো না, ওই নিজ থেকে জান্নাতের দিকে যাবে। তো এরকম নাকি কিছু মানুষ যাইলে আবার আল্লাহ ওদেরকে ধরে জান্নাতের দিকে পাঠিয়ে দিবে, যেহেতু তোমাকে শেষ মুহূর্তে তোমার বিবেক জাগ্রত হয়ে গেছে, এই জন্য তোমাকে ধন্যবাদ, বা আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু আমরা, কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো 2 লাখ মানুষ মারলো, বিবেক জাগ্রত হবে না, ওইটা ওইটা পয়সা গেছে, ওইটা বিবেকটা পয়সা গেছে, বুঝছেন? ওখানে ওদের কণ্ঠদেশে বা হৃদয়ে মোহর মেরে দিছে যে এটা ওদের কান্না আসবে না আর, এটা মানুষ মারতে মারতে অভ্যাস হয়ে গেছে। দেখেন যে হুমায়ুন আজাদ লিখছেন বৈষ্ণব পদাবলী নিয়ে। হুমায়ুন আজাদ কি লিখছে দেখেন, বৈষ্ণব পদাবলী নিয়ে হুমায়ুন আজাদ লিখছেন বৈষ্ণব কবিতায় এসে দেখা যায় মনের রাজত্ব। হুমায়ুন আজাদ যে লাল নীল দীপাবলি লিখছিল, এটা আমি গ্রুপে পোস্ট করছিলাম, ওখান থেকে আপনারা পড়ে নিন। আর কারো যদি না থাকে আমাকে বলিয়েন, পিডিএফ দিয়ে দেব।
হুমায়ুন আজাদ লিখছেন, বৈষ্ণব কবিতায় এসে দেখা যায় মনের রাজত্ব। মন, আমরা আগে দেখতাম দেব দেবীদেরকে নিয়ে কথা হইতো, মঙ্গল কাব্যে শুধু মনসা চণ্ডী ধর্মমঙ্গল ওইটা সেটা। কিন্তু আমরা মধ্যযুগের একদম শেষ মুহূর্তে যখন এই বৈষ্ণব পদাবলীগুলো লেখা হচ্ছে, তখন আমরা দেখলাম যে সেখানে মনের রাজত্ব চলতেছে, মানুষ নিয়ে কথা বলা হচ্ছে। যেন মন আর তার আকুলতা, সারা বিশ্বের সব কিছু মিথ্যে। বলা হচ্ছে যে, মানে ওই যে বলা হয় যে আপনি যে মরে যাবেন, আপনাকে যে হিসাব দিতে হবে, এই বিষয়টা চিন্তা করলে আপনার সবকিছু মিথ্যে, একদম কোনো কিছুই না। আপনার মন যদি পাপ মুক্ত হয়ে যায়, আপনার মন যদি ফ্রেশ হয়ে যায়, তখন দেখবেন যে আপনার কাছে দুর্নীতি করতে ইচ্ছা করবে না, আপনার কাছে ফাইজলামি করতে ইচ্ছা করবে না। আপনি তো জানেন আপনি মারা যাবেন। মানে আপনার অন্তর যদি পরিষ্কার হয়, তখন জগতের সবকিছু মিথ্যে মনে হবে। এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললো যে আমি জীবনে 1 কোটি টাকার উপরে চিন্তাই করতে পারি না, আর ফিওন কেমনে 400 কোটি টাকার মালিক হয়। ঠিক আছে, তো এই যে তার মন তো পরিষ্কার। এবং আমি আশা করবো যে দেখবেন যে ওনাদেরকে কোনো দুর্নীতির নিউজ পাবেন না, কারণ ওদের মনই হচ্ছে পরিষ্কার, ওদের জাগতিক কোনো কিছু দরকার নেই, যা দিছে আল্লাহ তাই ভালো, অতটুকু নিয়ে সন্তুষ্ট। বৈষ্ণব কবিরা তাদের কবিতায় সংসার, ঘর, সংসার, সমাজ, বিশ্ব সব কিছুকে মিথ্যে বলছে। তাহলে বৈষ্ণব কবিরা বলছে ঘর, সংসার, সমাজ, বিশ্ব সবকিছু মিথ্যে। মিথ্যে বলে ঘোষণা করছে, একমাত্র সত্যি বলে দেখিয়েছেন হৃদয়কে। দেখছেন, এই যে বলে মানব হৃদয়, মানে ওখানে তাহলে বৈষ্ণব কবিরা ছিল যে তারা মানবতার যে মনের জয় জয়কার করছে। তারা বলছে যে এই সমাজ, এই বিশ্ব সব কিছু চলে যাবে, কিন্তু তোমার যে হৃদয়টা, এই হৃদয়টা থাকবে। হৃদয় এই জন্যই বলে যে একটা মানুষের হৃদয় যত সুন্দর, মানুষটা ঠিক তত সুন্দর। বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নাই যদি আপনার ভিতর থেকে হৃদয়টাই সুন্দর না হয়। এজন্য এই বিষয়গুলাই বৈষ্ণব কবিরা আপনার ফুটে তুলছে তাদের যেই যে বৈষ্ণব কবিতাগুলোতে। তো এই বিষয়গুলো আমি সাধারণত, আপনারা জানেন যে আমি মুখস্থ করার পরিপন্থী, এইভাবে বুঝে বুঝে বললে আপনার কাছে মনে থাকবে। তাই বৈষ্ণব কবিতার সর্বশেষে দেখা যায় হৃদয়ের জয়, এবং হৃদয় বৈষ্ণব সাহিত্যের বিশ্ব। তাহলে আমরা দেখলাম যে বৈষ্ণব সাহিত্যের মধ্যে প্রত্যেকটা জায়গায় আমরা শুধু হৃদয়ের জয় জয়কার দেখি। দেখেন, আবার ভুলে মানবতার জয় জয়কার বলিয়েন না, একদম সব আউলে যাবে। মানবতার জয় জয়কার হচ্ছে আধুনিক যুগে, কিন্তু বৈষ্ণব যুগের যে কবিরা তারা অনেক বেশি পরিমাণে মানুষের সাথে মিশে যাইত। তাদের তারা এই মানে তারা ছিল এই যে একটু বেশি আবেগী, মানে তাদের আবেগটা একটু বেশি ছিল, নায়ক নায়িকাদের চরিত্রের সাথে সে মিশে যেত। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কি এই যে এখানে বলে যে হুমায়ুন আজাদের কথাবার্তা, যে এখানে হৃদয়ের জয় জয়কার বলা হচ্ছে, এখানে বলছে সমাজ, সংসার, ঘর, সংসার এগুলা কোনো কিছুই না, সবকিছু তুচ্ছ। আসল সর্বোচ্চ জায়গায় তারা একমাত্র সত্য বলে, একমাত্র ভালো বলে দেখাইছে শুধুমাত্র হৃদয়কে। এই জন্য বৈষ্ণব পদাবলীর মধ্যে বিশ্বকে অবহেলিত করে হৃদয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, মানে পদাবলীর বিশ্ব। তার মানে হৃদয় হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিশ্ব। এখানে হৃদয়কে বেশি পরিমাণে প্রমোট করা হয়েছে তাদের কবিতাগুলোতে। এটা হলো হুমায়ুন আজাদের বক্তব্য, যে লাল নীল দীপাবলি লিখছিল। পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। তাহলে মনে রাখবেন যে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী, এবং বৈষ্ণব পদাবলী বলা হয় যে সবসময় এখনো শ্রেষ্ঠ সাহিত্য। মানে ওই সময় হৃদয়কে এত বেশি পরিমাণে প্রাধান্য দিত। তো বৈষ্ণব পদাবলী কে বলা হয়তো মহাজন পদাবলী। খেয়াল করেন ভালো করে, যে বৈষ্ণব পদাবলীকে বৈষ্ণব সমাজে বলা হয়তো মহাজন পদাবলী, আর যারা বৈষ্ণব পদকর্তা, যারা এই পদগুলো রচনা করছে, তাদেরকে বলা হয়তো মহাজন। তাহলে যারা পদগুলা লিখছিল তাদেরকে কবি না বলে কি বলতো, মহাজন। আর বৈষ্ণব সমাজে এই বৈষ্ণব পদাবলীকে বলা হয়তো মহাজন পদাবলী, মানে মহাজনরা এই পদগুলা লিখছে। আচ্ছা, এবার দেখেন যে এটা মনে রাখতে হবে যে হৃদয়ের জয় জয়কার, মানে হৃদয় যার ভালো সেই বৈষ্ণব পদাবলী গুলা লিখছে, এটাই এই জন্য তাদেরকে মহাজন বলতেছে। বৈষ্ণব বৈষ্ণব মতে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। এই প্রেম সম্পর্ককে বৈষ্ণব অবলম্বন